সবাইকে স্বাগত পিটি90 ইউটিউব চ্যানেলে। তো আমরা জানি যে পিটিতে মোট 4টি মডিউল আছে: রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। তো রাইটিং সেকশনে বা রাইটিং মডিউলে 2টি টপিক আছে: সামারাইজ রিটেন টেক্সট এবং এসে রাইটিং। তো আজকে আমরা পিটি এসে রাইটিং সম্পর্কে জানব। তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ভালোভাবে দেখবেন এবং পিটি এসে রাইটিং সম্পর্কে বোঝার চেষ্টা করবেন। তো পিটি এসে রাইটিং রাইটিংটা কেমন? তো পিটি এসে রাইটিংয়ে সাধারণত 200 থেকে 300 ওয়ার্ডে একটি এসে লিখতে হয় বা রচনা লিখতে হয়। তো এখানে আমাদের মোট 20 মিনিট সময় দেওয়া হয়। এই 20 মিনিট সময়ের মধ্যে আমরা 200 থেকে 300 ওয়ার্ডে পুরো এসে রাইটিংটি লেখার চেষ্টা করব। তো তার আগে আমাদের এসে কোশ্চেন ফরম্যাটটা কেমন হয় সেটা একটু বোঝা দরকার। তো পিটি এসে রাইটিংয়ে আপনাকে একটি টপিক দেওয়া হবে এবং সেই টপিক অনুযায়ী আপনাকে লিখতে হবে। তো এসে রাইটিংয়ে সাধারণত এগ্রি, ডিসএগ্রি, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস অথবা ওপিনিয়ন বেসড অ্যান্সার চাওয়া হয়। তো আমাদের উত্তরগুলো প্রায় সময় এগ্রি, ডিসএগ্রি, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস অথবা ওপিনিয়ন অথবা আপনার ওপিনিয়ন বেসডে লিখতে হবে। তো আপনাকে একটি টপিক দেওয়া হবে এবং সেই টপিকের উপর ভিত্তি করে আপনাকে উত্তরটি লিখতে হবে। সেটা হতে পারে এগ্রি, ডিসএগ্রি ফরম্যাটে অথবা অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস ফরম্যাটে অথবা ওপিনিয়ন বেসড ফরম্যাটে। তো মোটামুটিভাবে এই ফরম্যাটেই উত্তরগুলো চাওয়া হয় এবং লিখতে হয় এবং আমরা অবশ্যই সেটা চেষ্টা করব 200 থেকে 300 ওয়ার্ডের ভিতরে। ক্লিয়ার? তো এখন এসে স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো যে এসে স্ট্রাকচার কেমন। তো পিটি এসে স্ট্রাকচারে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন এইভাবে পর্যায়ক্রমিকভাবে লিখতে হয়। তো এখন আমরা ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন সম্পর্কে বিস্তারিত জানব। তো শুরুতেই ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে সাধারণত আমরা 40 থেকে 50 ওয়ার্ডে লিখে শেষ করার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের টপিকটি ভালোভাবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী ইন্ট্রোডাকশন লিখতে হবে। অর্থাৎ আমার এসে রাইটিংয়ে যে টপিকটি দিবে আমি সেই টপিক অনুযায়ী আমি আমার নিজস্ব ওয়ার্ড দিয়ে ইন্ট্রোডাকশনটি লেখার চেষ্টা করব এবং সেটা অবশ্যই 40 থেকে 50 ওয়ার্ডের ভিতরেই, তাহলেই ইন্ট্রোডাকশন হয়ে যাবে। তো ধরুন যে এমন একটি প্রশ্ন আসলো যে ইজ টেকনোলজি মেকিং পিপল লেস সোশ্যাল, অর্থাৎ প্রযুক্তির কারণে কি মানুষ আগের চেয়ে কম সামাজিক হয়ে যাচ্ছে? তো এটার পক্ষে বিপক্ষে আপনার মতামত দিন। তো তখন আমরা ইন্ট্রোডাকশন কেমন ভাবে লিখব তো সেটা আমরা এখন দেখব। তো আমরা উক্ত প্রশ্নের একটি ইন্ট্রোডাকশন পার্ট এর অ্যান্সার কেমন হবে তা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এইভাবে ইন্ট্রোডাকশন লিখি তাহলে
সেটা সঠিকভাবে গণ্য হবে। ক্লিয়ার? তো এখন আমরা বডি প্যারাগ্রাফ 1 সম্পর্কে বিস্তারিত জানব। তো বডি প্যারাগ্রাফ 1-এ আমরা সাধারণত 70 থেকে 90 ওয়ার্ড লেখার চেষ্টা করব। তো এর আশেপাশে হলেও চলবে, 60 ওয়ার্ড বা 70 ওয়ার্ড, 75 ওয়ার্ড, 80 ওয়ার্ড এরকম হলেও চলবে। তো বডি প্যারাগ্রাফটি আমরা কিভাবে লিখব? তো বডি প্যারাগ্রাফের শুরুতেই আমরা ফার্স্ট মেইন পয়েন্টটি লিখব, অর্থাৎ মেইন পয়েন্ট দিয়ে শুরু করব। এরপর আমরা আমার সেই পক্ষে বা বিপক্ষের একটা উদাহরণ দেব বা এক্সাম্পল দেব, তারপর সেটা এক্সপ্লেনেশন করব। তো এখন আমরা বডি প্যারাগ্রাফ 1-এর উত্তর কেমন হয় সেটা দেখব। ইজ টেকনোলজি মেকিং পিপল লেস সোশ্যাল? তো উক্ত প্রশ্নের বডি প্যারাগ্রাফ 1 কিভাবে লিখব তার একটি নমুনা উত্তর আমরা দেখতে পাচ্ছি। তো আশা করছি সকলেই বুঝতে পেরেছি যে বডি প্যারাগ্রাফ 1 কিভাবে লিখতে হবে। তো এখন আমরা বডি প্যারাগ্রাফ 2 সম্পর্কে বিস্তারিত জানব। তো বডি প্যারাগ্রাফ 1-এর মতোই প্রায় বডি প্যারাগ্রাফ 2 লিখতে হয়। এক্ষেত্রেও সাধারণত 70 থেকে 90 ওয়ার্ডে লেখার চেষ্টা করব। তো বডি প্যারাগ্রাফ 2-এর ক্ষেত্রে প্রথমেই আমরা দ্বিতীয় যে মেইন পয়েন্ট রয়েছে সেটা দিয়ে শুরু করব। আমি দ্বিতীয় আরেকটি যুক্তি নিয়ে সেটা লেখার চেষ্টা করব, কেন আমি এটার পক্ষে বা বিপক্ষে সেটা তুলে ধরার চেষ্টা করব। তারপর একটা এক্সাম্পল দিব এবং সেটার এক্সপ্লেনেশন করব। তো এখন আমরা বডি প্যারাগ্রাফ 2-এর নমুনা অ্যান্সার কেমন হয় সেটা দেখব। আমরা এখন বডি প্যারাগ্রাফ 2-এর উত্তর দেখতে পাচ্ছি। তো আমরা যদি বডি প্যারাগ্রাফ 2 এইভাবে অ্যান্সার করি তাহলে আমাদের উত্তরটি যথার্থ হবে। তাহলে আমরা বুঝলাম যে বডি প্যারাগ্রাফ 2-এ 70 থেকে 90 ওয়ার্ডে লেখার চেষ্টা করব এবং এক্ষেত্রে আমার দ্বিতীয় যুক্তি দিয়ে পক্ষে বা বিপক্ষে লেখার চেষ্টা করব, শুরু করব এবং তারপর এক্সাম্পল দিব এবং এক্সপ্লেনেশন করব। তো এখন আমরা এসে রাইটিং এর কনক্লুশন স্ট্রাকচারটি বোঝার চেষ্টা করব। তো কনক্লুশন স্ট্রাকচারে সাধারণত 30 থেকে 40 ওয়ার্ড লিখলেই এনাফ। তো কনক্লুশন পার্টে আমরা শুরুতেই আমাদের টপিকের যে মেইন আইডিয়া রয়েছে সেটা সামারাইজ করার চেষ্টা করব এবং তারপর আমার শেষ একটা মতামত দিব। তাহলেই আমাদের কনক্লুশন স্ট্রাকচারের কাজ শেষ। আশা করি বুঝতে পেরেছি। তাহলে কনক্লুশন পার্টে আমরা কিভাবে শুরু করব? আমার যে টপিকের মেইন আইডিয়া রয়েছে সেটার সামারি করব এবং সেটার পক্ষে বা বিপক্ষে মতামত দিয়ে শেষ করব। তো এখন আমরা কনক্লুশন স্ট্রাকচার এর নমুনা উত্তর দেখতে পাচ্ছি। তো আমরা যদি এইভাবে কনক্লুশন স্ট্রাকচারটি লিখি তাহলে আমাদের উত্তরটি যথার্থ হবে এবং ভালো মার্কস আসবে। তো এরপর হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর স্কোরিং, অর্থাৎ স্কোরিং এর জন্য কোনটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, কোন কোন বিষয়ের উপর স্কোরিংটা নির্ভর করে, তো সেটা আমরা জানব। তো পিটি অ্যালগরিদম কিছু কিছু ফ্যাক্টরস ফলো করে, যেমন কন্টেন্ট, ফর্ম, গ্রামার, ভোকাবুলারি, স্পেলিং এবং কোহেশন। তো এগুলো একটু বিস্তারিত জানি। তো শুরুতেই কন্টেন্ট, আমার যে টপিকটি দেওয়া থাকবে সেই অনুযায়ী পর্যায়ক্রমিক ঠিকঠাকভাবে লেখাটাই হচ্ছে কন্টেন্ট।
এই জন্যে কন্টেন্টের উপরই পিটি এসে রাইটিংয়ে সবচেয়ে বেশি মার্কস নির্ভর করে। তো এরপরে রয়েছে ফর্ম। তো ফর্ম কি? ফর্ম হচ্ছে এই যে আপনাকে 200 থেকে 300 ওয়ার্ডে এসেটা লিখতে হবে, এই ফর্মে লিখতে হবে 200 থেকে 300 ওয়ার্ড। তবে খেয়াল রাখবেন যেন 200 ওয়ার্ডের নিচে না যায়। তো এরপরে রয়েছে গ্রামার। তো গ্রামারের মধ্যে রয়েছে যে কারেক্ট টেন্স, স্ট্রাকচার, আর্টিকেলস অ্যান্ড সেন্টেন্স ফরমেশন। এখন আমি এসে লিখব কিন্তু আমার টেন্সে ভুল হলো, বা আমি টেন্স বুঝি না, প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা কন্টিনিউয়াস, এগুলোর ভিতর যদি আমি এলোমেলো করে ফেলি তাহলে কিন্তু আমার গ্রামারে মার্কস আসবে না। এরপর রয়েছে স্ট্রাকচার। তো আমরা সেন্টেন্স স্ট্রাকচার ঠিকঠাকভাবে লেখার চেষ্টা করব। তারপর রয়েছে আর্টিকেলসের ব্যবহার। তো আমরা এগুলো তো ছোট থেকেই জেনেছি যে কিভাবে লিখতে হয় আর্টিকেল। তো এগুলো তো আমরা ছোট থেকেই দেখেছি যে আর্টিকেল কোথায় এ হয়, কোথায় এন হয়, কোথায় দা হয়। তো এগুলো ভুল করা যাবে না। এবং সবশেষে সেন্টেন্স ফরমেশন, অর্থাৎ আমার সেন্টেন্স ফরমেশনটা যেন সঠিক হয়, কোনোভাবে যেন ভুল না হয়। এরপর রয়েছে ভোকাবুলারি। তো আমরা চেষ্টা করব ইজি ভোকাবুলারি দিয়েই এসেটা কভার করার জন্য। এরপর রয়েছে স্পেলিং। স্পেলিং মানে কি? বানান। তো আপনি কন্টেন্ট ঠিক লিখেছেন, ফর্ম ঠিক আছে, 200 থেকে 300 ওয়ার্ডের ভিতরে লিখেছেন, আপনার গ্রামারও ঠিক আছে, ভোকাবুলারিও ঠিক আছে, কিন্তু স্পেলিংয়ে ভুল, অর্থাৎ বানানে ভুল, তাহলে কি মার্ক আসবে? আসবে না। তো এর জন্য আমরা কোনোভাবেই স্পেলিং ভুল করব না। আমরা দেখেছি যে পরীক্ষায় তাড়াহুড়া করে লিখতে গিয়ে আমরা স্পেলিং মিস্টেক করি, অর্থাৎ বানান ভুল করি। তো এটা অবশ্যই খেয়াল রাখব, বা আমরা এসেটা লেখার শেষে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করব যেন কোন জায়গায় বানান ভুল হয়েছে সেটা যেন কারেক্ট করতে পারি। সবশেষে রয়েছে কোহেশন। তো এটা কি? এটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, অর্থাৎ মোরএভার, হাউএভার দেওয়ার পর এরকম ওয়ার্ড আছে না আরো, তো এগুলা যেন আমরা ঠিকঠাকভাবে ইউজ করি বা ব্যবহার করি, তাহলে সেন্টেন্সের অর্থটা বা ব্যালেন্স ঠিক থাকে। তো আমরা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করব অবশ্যই, এবং সেটা একটু ঠিকঠাকভাবে। তো লিঙ্কিং ওয়ার্ডস গুলোর ব্যবহার ঠিকঠাক জেনে আমরা ব্যবহার চেষ্টা করব, কোনোভাবে যেন ভুল না হয়। তো এই ছিল পিটি এসে রাইটিং সম্পর্কে বিস্তারিত জানা। তো আপনারা বাসায় এই স্ট্রাকচার বা ফর্মুলাগুলো মেনে এসে রাইটিং প্র্যাকটিস করতে পারেন এবং বেশি বেশি মক টেস্ট দিতে পারেন। এবং এরপরও যদি কোনো অসুবিধা হয় আমাকে নক করতে পারেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে PT90 এবং ইউটিউব চ্যানেল PT90। তো আপনারা আমাদেরকে নক করতে পারেন, এবং আমাদের স্পেশাল অনলাইন ব্যাচ তো রয়েছেই, কেউ চাইলে ভর্তি হতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই ছিল পিটি এসে রাইটিং। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।